বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। ৭ই মার্চের কালজয়ী ভাষণে স্বাধীনতার প্রকৃত ঘোষণা বললেন প্রধানমন্ত্রী। করোনাকালের বিরতি ভেঙে বোন রেহানাকে নিয়ে ধানমন্ডিতে শেখ হাসিনার শ্রদ্ধা। নতুন প্রজন্মের কাছেও মুক্তির মন্ত্র বঙ্গবন্ধুর দীপ্ত উচ্চারণ। সহস্র কণ্ঠে ধ্বনিত হল জাতির পিতার অগ্নিঝরা শব্দ। নানা আয়োজনে ৫০ বছর উদযাপন। ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক। প্রতিষ্ঠার ৪৩ বছর পর স্বীকার করল বিএনপি, ক্ষমতায় টিকে থাকতে দলীয় ভাবনা চাপিয়ে দেওয়ার অভিযোগ রাজনৈতিক চাল বলল আওয়ামী লীগ। তিস্তার পানিতে কোনো ছাড় দিতে রাজি নন মমতা। তৃণমূল ব্যর্থ, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়তে চান মোদি। এবং এক যুগেরও বেশি সময়ে সরানো যায়নি রাজধানীর বিস্ফোরা কারওয়ান বাজারের আড়ত। এরই মধ্যে খরচ শত কোটি। দোকান সরাতে সময় বেঁধে দিতে পারছে না উত্তর সিটি। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। ৭ মার্চ উপলক্ষে করোনাকালের বিরতি ভেঙে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ধানমন্ডিতে ঢল নামে সাধারণ মানুষের। সবার কণ্ঠে এক ও অদ্বিতীয় নেতা বঙ্গবন্ধুর জয়গান। করোনা পরিস্থিতির কারণে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে এতদিন সশরীরে হাজির হওয়া থেকে বিরত থেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে। কিন্তু সেই ধারা ভেঙে ঐতিহাসিক ৭ই মার্চের ৫০ বছর পূর্তিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সশরীরে হাজির হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। বেলা 12:30টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরী ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া পাঠ করেন। এছাড়া আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান। কালজয়ী ভাষণের ৫০ বছর পূর্তিতে শ্রদ্ধা জানিয়ে নেতাকর্মীদের চাওয়া দলমত নির্বিশেষে সবাই যেন স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে কাজ করে। আজও তাদেরকে অনুপ্রেরণা যোগায় বঙ্গবন্ধুর ভাষণ। তার ডাকেই সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই বাংলাদেশকে লাল সবুজের পতাকা এনেছি। এই বাংলাদেশে প্রধান বিরোধী দল এবং সরকারি দল দুইটাই যেন স্বাধীনতার পক্ষে শক্তি হয় এমন একটা পরিবেশ আমরা চাই। ৭ই মার্চের ভাষণ আমরা শুনি, সেই মুহূর্তে মনে হয় যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা দেখতে পাই, আমরা অনুভব করতে পারি। ৭ই মার্চকে প্রথম জাতীয়ভাবে উদযাপনের দিনটিতে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজধানীতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আহসান মঞ্জিলে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, ঐতিহাসিক ৭ই মার্চ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, আর সে দিনটি স্মরণে, সে ঐতিহাসিক দিনটি উদযাপনে আজকে জাতীয়ভাবে প্রথমবারের মতন দিবসটি উদযাপন করা হচ্ছে এবং সে উপলক্ষে রাজধানীতেও বিভিন্ন সংগঠনের তরফ থেকে, বিভিন্ন সংস্থার তরফ থেকে নানা ধরনের আয়োজন হাতে নেওয়া হয়েছে। ঠিক একইভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগেও কিন্তু রাজধানীতে বর্ণিল আতশবাজি, আলোচনা সভা সহ বিভিন্ন ধরনের আয়োজন হাতে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি ইতিহাস ও ঐতিহ্যের স্মারক ঢাকার আহসান মঞ্জিলে এবং সে ঢাকার আহসান মঞ্জিলে এই মুহূর্তে ঐতিহাসিক ৭ই মার্চের সেই দিবসটি স্মরণে এবং যে বঙ্গবন্ধুর সেই ভাষণটি রয়েছে সেটি উদযাপনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি আলোচনা সভা চলছে। সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস সহ বিভিন্ন পর্যায়ের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং আমরা আসলে যেটি দেখছি যে দর্শক সারিতে কিন্তু সমাজের সব শ্রেণীর মানুষই এখানে অংশ নিয়েছেন। তারা আসলে সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আজকের এই আলোচনা সভাটি চলছে। আলোচনা সভাটি প্রায় শেষের দিকে। এরপর
যাওয়ার মুহূর্তেই কিন্তু একটি বর্ণিল আতশবাজির করার কথা রয়েছে এবং সেই আতশবাজির মাধ্যমে বুড়িগঙ্গার তীরে আসলে ঢাকার আকাশ ফুটে উঠবে বর্ণিল সাজে, এমনটি কিন্তু প্রত্যাশা করা হয়েছে। এবং তার বাইরেও কিন্তু আমরা যেটি দেখছি যে রাজধানীর বিভিন্ন স্থাপনায় যেমন যে বর্ণিল আলোক সজ্জায় আসলে যে সজ্জিত করা হয়েছে, ঠিক একইভাবে এই আহসান মঞ্জিলকেও আমরা যেটি দেখছি যে লাল সবুজ সহ বিভিন্ন রঙে কিন্তু রঙিন করে তোলা হয়েছে। এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আসলে যেটি বলছেন যে এই যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনের মধ্য দিয়ে যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সেটি নতুন প্রজন্মের কাছে যেমন একদিকে তুলে ধরা এবং সেই ভাষণের মূল মন্ত্রে এবং এই ভাষণের চেতনায় যেন বাঙালি জাতি উজ্জীবিত থাকে সেটি নিশ্চিত করার জন্যই কিন্তু এই আয়োজন। এবং তারা আসলে যেটি বলছেন যে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এইটি আজকে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তারা আসলে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চান এবং নতুন প্রজন্ম যেন তারা তাদের চেতনায় এবং বুকে যেন লালন করে থাকেন এবং আগামী প্রজন্ম যেন বঙ্গবন্ধুর সেই ভাষণের মধ্য দিয়ে তারা তাদের যে জাতীয়ভাবে যে পদচারণা সেটি যেন অগ্রযাত্রা সেটি যেন অব্যাহত থাকে সেটি কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণ সেই অমোঘ বার্তা উদযাপনে বাঙালি জাতির আজকের যে বিভিন্ন আয়োজন তার সবশেষ খবরাখবর। মাকসুম। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজধানীতে জমকালো অনুষ্ঠানের আয়োজনের খবর জানাচ্ছিলেন আহসান মঞ্জিল থেকে রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ঐতিহাসিক বলে স্বীকার করল বিএনপি। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এই প্রথম দিবসটি উদযাপন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ উপলক্ষে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দলের নেতারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ দলীয় ভাবনা চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন নেতারা। ১৯৭৮ সালে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর ৭ই মার্চ উপলক্ষে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম কর্মসূচি। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই আলোচনা সভায় যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়ে বিএনপি নেতারা বলেন, ভাষণটি সেই সময় জাতিকে উদ্দীপ্ত করেছিল। তবে ৭ই মার্চের গুরুত্ব ও গৌরবগাথা নিয়ে যৎসামান্য আলোচনা হলেও বড় অংশ জুড়ে করা হয় তির্যক মন্তব্য। ৭ই মার্চ হচ্ছে মুক্তিযুদ্ধের অনেকগুলো মাইল ফলকের মধ্যে একটি মাইল ফলক। কোনো ঘোষণা আসে নাই, বরং ওই পাকিস্তানি কাঠামোর ভিতরে থেকেই কিভাবে মরহুম শেখ মুজিবুর সাহেব প্রধানমন্ত্রী হতে পারবেন সেই প্রচেষ্টা চলছে। কোনো দলকে ছোট কিংবা বড় করার জন্য নয়, প্রকৃত ইতিহাস তুলে ধরার দায় থেকেই এত বছর পর ৭ই মার্চ পালন করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। ৭ই মার্চের ভাষণ অবশ্যই ঐতিহাসিক এবং জনগণকে উদ্দীপ্ত করেছিল এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিছু নির্দেশনা ছিল, এটা আমরা স্বীকার করতে চাই না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে মিথ্যা ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে। কত ভয়ঙ্কর যে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজেদেরকে মহিমান্বিত করার জন্য তারা শুধুমাত্র মিথ্যা ইতিহাস এই দেশের মানুষের উপর চাপিয়ে। বিএনপি নেতারা বলেন, শুধু ৭ই মার্চ নয়, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকটি দিবস পালন করবে জাতীয়তাবাদী দল। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা ৭ মার্চকে নিষিদ্ধ করেছিল আজ তারাই রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে। সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ৭ই মার্চকে নিষিদ্ধ করেছিল, ৭ই মার্চের ভাষণকে নিষিদ্ধ করেছিল। আজকে তারা সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে যে জাগরণের ঢেউ, সেটা দেখে ভীত হয়ে তারা আজকে রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে এই ৭ই মার্চ পালন করছে, সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম দিয়েছে। জনপদের সময় আরও থাকছে। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি হবে না, দাম নিয়ে আতঙ্কিত হয়ে অতিরিক্ত মজুত না করার আহ্বান বাণিজ্য মন্ত্রী।
শত কোটি টাকা খরচ করে প্রায় ১.৫ দশকেও সরানো যাচ্ছে না রাজধানীর বিস্ফোরা হয়ে ওঠা কারওয়ান বাজারের আড়ত। ব্যবসায়ীরা বলছেন, প্রশস্ত বিকল্প রাস্তা, সহজ শর্তে দোকান বরাদ্দ পেলে স্থানান্তরে আপত্তি নেই তাদের। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলছেন, সরানোর প্রক্রিয়া চলছে, তবে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দিতে পারেননি তিনি। রাশেদ লিমনের রিপোর্ট। কারওয়ান বাজার এলাকাকে রাজধানীর প্রাণকেন্দ্র বলেন অনেকেই। বাণিজ্যিক ভবন, মিডিয়া পল্লী হিসেবে গত কয়েক দশকে রাজধানীর এই এলাকার গুরুত্ব বেড়েছে কয়েক গুণে। আর ভৌগোলিক দিক দিয়েও মিরপুর, মতিঝিল, গুলশান, ধানমন্ডি কিংবা পুরান ঢাকার সাথে যোগাযোগের হাব এই এলাকা। বছরের পর বছর নানা দাবি কিংবা উদ্যোগ নিলেও এক অদৃশ্য শক্তির প্রভাবে এখনো এই ব্যস্ততম জায়গা বহাল আছে আড়ত হিসেবেই। যদি একটু বাজারটা আরেকটু সাইডে পড়ে তাহলে আমরা আরো ইজিলি এখানে আসতে পারবো। সরানোর যদি পরিকল্পনা সরকারের থাকে কিংবা প্রশাসন থাকে তো দ্রুত এটা করা ভালো। কথা ছিল পাইকারি বাজার চলে যাবে নগরের দুই প্রান্ত যাত্রাবাড়ি আর গাবতলীতে। দীর্ঘ অপেক্ষার পর যাত্রাবাড়িতে নির্মিত দক্ষিণ সিটির কাঁচা বাজার আংশিক চালু হলেও উত্তরে প্রায় ১০০ কোটি টাকা খরচ করে নতুন কাঁচা বাজারের আড়ত পড়ে আছে প্রায় ১ দশক ধরে। ব্যবসায়ীরা বলছেন, নতুন রাস্তা নির্মাণ, সহজ শর্তে দোকান বরাদ্দ সহ তাদের ৭ দফা দাবি না মানলে ওই পথে পা বাড়াবেন না তারা। মিনিস্ট্রিতে আমাদের সাথে এই যে ৭টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই আলোচনার প্রেক্ষিতে আমরা সম্মতি দিচ্ছি যে এগুলি যদি সলভ হয় আমরা ওখানে যাব। স্থানান্তরের পুরো প্রক্রিয়া তদারকি সংস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, আটকে যাওয়া জট খুলছেন তারা। যত দ্রুত সম্ভব, আমি সময়টা এখন নির্ধারণ করতে পারছি না। আমরা কৃষি মন্ত্রীর সাথে দেখা করেছি, উনিও কিন্তু রাজি হয়েছে যে পিছনের রাস্তাটা দেওয়ার জন্য। আড়তদারদের সাথে কিন্তু বিভিন্নভাবে কথা হয়ে গেছে। কিন্তু এই কাঁচা বাজারের বিকল্প রাস্তা হিসেবে সিটি কর্পোরেশন যে জায়গাটির কথা নিয়ে ভাবছে, ঠিক একই জায়গায় এমআরটিএল লাইন 5-এর কাজ শুরু হলে গাবতলী বাস টার্মিনাল স্থানান্তরের একটা পরিকল্পনা রয়েছে। তাই সবকিছু শুরুর আগে সরকারের সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সমন্বয় জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গণমানুষের গণপরিষদ হিসেবে পুরো অঞ্চলকে একটি সামগ্রিকীকরণের অধীনে উন্নয়ন নীতিমালা আনা প্রয়োজন। প্রত্যাশা, দৃঢ়তার, রাজনৈতিক সদিচ্ছা। তারা এও বলছেন, আর কালক্ষেপণ না করে দরকার দ্রুত ব্যবস্থা নেয়ার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নিরাপত্তায় নতুন 3টি থানা, অনুমোদনের অপেক্ষায় আরও 6টি, বাড়ছে পুলিশের সংখ্যাও। বিএনপি ইতিহাস নিয়ে মিথ্যাচার করে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে রাজধানীর কামরাঙ্গীর চর এবং কেরানীগঞ্জে নিজ সংসদীয় এলাকায় আলাদা অনুষ্ঠানে কথা বলেন তিনি। আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দীর্ঘ প্রায় 30 বছর এই পাক হানাদার বাহিনীর প্রেতাত্মারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। একবার জিয়া রহমান, একবার খালেদা জিয়া, একবার এরশাদ। দীর্ঘ 30 বছর এই তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল এবং মিথ্যাচার করেছে, বিভ্রান্তি ছড়িয়েছে। আমরা প্রত্যেকটা সূচক পূরণ করতে পেরেছি বলেই আজকে উন্নয়নশীল দেশে আমরা যাত্রা আমাদের শুরু হয়েছে এবং ইনশাআল্লাহ শেখ হাসিনা ঘোষণা করেছেন 2021 সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশে প্রবেশ করব। 2041 সালে আমরা বাংলাদেশ উন্নত দেশ হবে। বঙ্গবন্ধু টানেলের নিরাপত্তার পাশাপাশি বিজনেস হাবের সার্বিক তত্ত্বাবধানে আলাদা 3টি থানা স্থাপন করতে যাচ্ছে সিএমপি। কর্ণফুলী এবং পতেঙ্গা থানা ভেঙে এসব থানা গড়ে তোলা হবে। গত 5 বছর ধরে শুধুমাত্র নগরীর পতেঙ্গা এলাকায় চলছে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ। বিশেষ করে 8,000 কোটি টাকার বঙ্গবন্ধু টানেলের কাজ যেমন দ্রুত গতিতে চলছে, তেমনি 3,500 কোটি টাকায় নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ল্যান্ডিং স্টেশনও এখানে কাজ চলছে। বে টার্মিনাল নির্মাণেরও কাজ শেষে গাড়ি চলছে পতেঙ্গা বাইপাস রোডে। তাই প্রয়োজন হয়ে পড়েছে পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করা। ফোর্ট যেরকম সিকিউর প্লেস, এই জায়গাটাকে সিকিউর প্লেস করতে হবে। 60 বর্গ মাইলের বন্দর নগরী চট্টগ্রামের 1/3 হলো এই কর্ণফুলী এলাকা, যার আয়তন 20 বর্গ মাইলের বেশি। আর অর্থনৈতিকভাবে বর্ধিত হচ্ছে শহরের এই অংশটি। গত 2 মাস আগেই পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে নতুন এই 6 থানা স্থাপনের প্রস্তাবনা। এটার গ্রোথটা আমরা দেখেছি অনেক বেশি।
এর পাশাপাশি আমরা দেখেছি মহানগরী গ্রো বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, পুলিশি কার্যক্রম আরও বেশি নিবিড় হওয়া দরকার। এদিকে বাণিজ্যিক নিরাপত্তা এবং জনসংখ্যার আধিক্যের কারণে চাঁদগাঁ থানার অংশ নিয়ে মহুরা থানা, চাঁদগাঁও এবং বাইজিৎ থানার অংশ নিয়ে অনন্যা থানা, আকবর্ষা ও পাহাড়তলী থানার অংশ নিয়ে হচ্ছে কাটতলী থানা। এয়ারপোর্ট এবং এখানে নেভাল যে বেস আছে এবং নেভাল একাডেমি আছে, এই অংশটুকু ঘিরে এবং রিং রোডের কিছু অংশ মিলে আমরা নতুন একটি থানা করতে যাচ্ছি, যার নাম দিতেছি এয়ারপোর্ট থানা। বর্তমানে সিএমপিতে 7098 জন ফোর্স নিয়োজিত রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুকুলে মুকুলে ছেয়ে গেছে সাতক্ষীরার আমবাগানগুলো। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা লোকসান কাটিয়ে উঠতে পরিচর্যায় ব্যস্ত। এবারও বিদেশে আম রপ্তানির জন্য উদ্যোগ নিয়েছেন বাগান মালিকরা। সদর, তালা, কলারোয়া, দেবহাটা উপজেলায় সবচেয়ে বেশি আমের বাগান। এর মধ্যে সদরের 100 হেক্টর জমিতে রপ্তানিযোগ্য বিষমুক্ত আম চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি আম গাছে পর্যাপ্ত মুকুল আসায় বাগান মালিকরা গতবারের ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি পুষিয়ে ওঠার আশা করছেন। প্রচুর পরিমাণে বইল হয়েছে এবং গুটু দাঁড়াইছে। এবছরও বিষমুক্ত আম আমরা বিদেশে পাঠাবো। গাছে আসা পর্যন্ত আমের মুকুল ধরে রাখতে পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বাগানের শ্রমিকরা। এবছর আজ 3বার করতেছি, কারণ দেখা যাচ্ছে যে এই মুকুলটা যাতে ভালো থাকে। আশা নিয়ে বেঁচে আছি, দেখা যাচ্ছে এখন এবার অন্তত না হলেও 20 লাখ টাকার গাছ কিনেছি আমি। জেলার আম বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ প্রশিক্ষণের কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তা। হরটেক্স ফাউন্ডেশন, এফএও আমাদের কৃষি বিভাগের সহযোগিতায় আমরা নিরাপদ আম উৎপাদন করে এই আমগুলা দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি ব্যবস্থা নিয়েছি। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জেলায় 4110 হেক্টর জমির বাগানে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। এর মধ্যে 200 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। জানিয়ে দিচ্ছে জনপদ সময়ের শিরোনামগুলো। 7 মার্চের কালজয়ী ভাষণে স্বাধীনতার প্রকৃত ঘোষণা বললেন প্রধানমন্ত্রী। করোনাকালের বিরতি ভেঙে বোন রেহানাকে নিয়ে ধানমন্ডিতে শেখ হাসিনার শ্রদ্ধা। নতুন প্রজন্মের কাছেও মুক্তির মন্ত্র বঙ্গবন্ধুর দীপ্ত উচ্চারণ। সহস্র কণ্ঠে ধ্বনিত হল জাতির পিতার অগ্নিঝরা শব্দ। রাজধানীতে জমকালো আয়োজন, আতশবাজি উৎসব। এবং 7 মার্চের ভাষণ ঐতিহাসিক। প্রতিষ্ঠার 43 বছর পর স্বীকার করল বিএনপি। ক্ষমতায় টিকে থাকতে দলীয় ভাবনা চাপিয়ে দেওয়ার অভিযোগ। রাজনৈতিক চাল বলল আওয়ামী লীগ। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।